অনুমোদন দিয়েছে, যে অনুমতি দিয়েছে এটা পরিষ্কার করে ফেলার জন্য, তাহলে নিশ্চয়ই কোনো ইয়ে আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে দেখি হত্যা কিনা, মানে গলার চেপে হত্যা কিনা। কারণ আমার কাছে উন্না পেঁচানোর যে দাগটা আমি খেয়াল করলাম, আমার কাছে ছবি আছে এখনো, যে এবং উন্না পেঁচানো থাকলে তো এক জায়গায় থাকবে, কিন্তু তার উপরের দিকে একটা নখের চিহ্নের মতন দেখা যাচ্ছিল। আমি এটা আইডেন্টিফাই করলাম যখন আমি ছবি প্রিন্ট করতে গেছি থানায় দেওয়ার জন্য। থানার থেকে পুলিশে আমাকে দিছে, এবং পুলিশের একজন বলতেছে যে এই জন্য আমরা কিন্তু পোস্টমর্টমের জন্য আপনাদেরকে বারবার বলতেছিলাম। যে আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানে এই উন্নত এদিকে থাকবে এক জায়গায়, কিন্তু উপরের দিকে এরকম খামসির মতন একটা আছে, হাতের আঙ্গুলের একটা আছে। তো বললো যে এই জন্য আপনাদেরকে পোস্টমর্টমটা করতে বলছি। তখন আমার কাছে তো এইটা কেন করলো, মানে ক্লিনটা কেন করবে? এবং আমরা নিউজ করি। আমি আরেকটু বলি আপনাকে, 2 নম্বর হলো যে আমরা আমাদেরকে জানাইছে বাড়িওয়ালা, ইকরার যে বাসায় থাকতো, যে ফ্ল্যাটে থাকতো, বাড়িওয়ালা জানিয়েছে যে তার মা 4 থেকে 5টা সুটকেস ভরে জিনিসপত্র নিয়ে গেছে। সো কি নিয়েছে সে, মানে কি প্রয়োজন হলো এই মুহূর্তে সুটকেস ভরে নিয়ে যাওয়ার জন্য? ওখানে কোনো আলামত ছিল কিনা? ওখানে কোনো আলামত, নিশ্চিত কোনো আলামত ছিল যে কোনো, যেটা দিয়ে প্রমাণ হবে যে না সে আত্মহত্যা করে নাই, তাকে হত্যা করা হয়েছে, তাকে করা হয়েছে, সেটা কেন নিবে সে? তাকে এটা জিজ্ঞেস করা হোক যে কেন সে ওই দিনই এই 4-5টা সুটকেস ভরে, বাড়িওয়ালা আমাদেরকে জানিয়েছে যে 4-5টা সুটকেস ভরে নিয়ে গেছে। 2টা জিনিস নিয়ে আমাদের ভিতরে প্রচন্ড রকম ডাউট। সেটা হলো যে কেন ক্রাইম সিনটা ক্লিন করা হইলো। 2 নম্বর হলো তার মা ওই দিন সে ওখান থেকে, আমি তাকে জিজ্ঞেস করছি আপনি কোথায়, তখন সে বলছে আমি ইকরার বাসায়। এবং বাড়িওয়ালা বলছে যে ইকরার শাশুড়ি আলবির মা ওখান থেকে 4-5টা বিটকেস ভরে কি জানি সরিয়েছে। সো 2টা জিনিস খুবই ডাউটফুল। হ্যাঁ, এই জিনিসটা আপনারা তদন্তকারী অফিসার এবং মিডিয়া কি মাধ্যমে আমরা জানাইতে চাচ্ছি, যেন আমরা তদন্তকারী অফিসারকেও ওই দিন জানাইছি আমি তদন্ত, যে ইকরার যেখানে যে ঘটনাটার কথা বলতেছে তার বাসায়, আপনার ভালো কথা একটা মনে করছেন, সেই জায়গাটা যে রুমটা ক্লিন করে ফেলা হয়েছে, এইটা তার মা তার মার বাসার সার্ভেন্টকে দিয়ে এটা করে ফেলছে। তো এইটা করার কারণ কি? এত দ্রুত এটা করার কারণ প্রশাসন করবে যে অবস্থা ক্রাইম সিন টাকে যে আলামত থেকে নষ্ট করার জন্য করা হয়েছে। সুতরাং যারা এটার সাথে করছে, আমরা দেশবাসীকে বলবো, বিশেষ করে তদন্তকারী সংস্থা এবং মিডিয়াকে বলবো যে এই ঘটনাটা কেন ঘটালো, মানে ক্রাইম সিনটাকে কেন পরিষ্কার করে ফেলা হলো, মুছে করে ফেলা হলো, মানে পরিষ্কার করে ফেলছে, ক্লিন করে ফেলছে। এবং এটা তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল অর্ক না কি জানি নাম, ও বলতেছিল যে তার স্যার এটা তাকে দিয়েছে, অনুমোদন দিয়েছে, যে অনুমতি দিয়েছে এটা পরিষ্কার করে ফেলার জন্য। তাহলে নিশ্চয়ই কোনো অফিসারকেও ওই দিন জানাইছি আমি, তদন্তকারী অফিসারকে, পল্লবী থানার ওসি তদন্ত মুস্তাফিজুর রহমান সাহেবকে আমি জানাইছি যে এই ব্যাপার, ওই যেদিন এই ইনসিডেন্টটা হয় সেদিন এই সুটকেস ভরে নিয়েছে। তখন বলছে যে এটা তো আমাদের বিষয়। না, কেন না, এটা তো আপনাদের বিষয়। কারণ একটা ভিকটিমের থেকে, ফ্ল্যাট থেকে একটা জিনিস ওই দিন নিয়েছে, এরকম না যে পরে নিয়েছে, সেদিনই। এবং ওই ঘটনা তার ওখান থেকে বেরো হওয়ার 1 ঘন্টার ভিতরে জিনিসগুলো নিয়েছে। প্লাস হলো এটা সাক্ষী দিয়েছে বাড়িওয়ালা বলছে যে আমরা যখন বলছি যে এই ফ্ল্যাট থেকে যেন কোনো কিছু বের না হয়, তালা দেওয়ার জন্য, এটাকে লক করার জন্য, সিলগালা করার জন্য, তখন বলছে যে অলরেডি তো 4-5 ব্যাগ কি জানি নিয়ে চলে গেছে। তাহলে এইটা কিন্তু ডাউটফুল। এবং কেন ক্লিন করলো, কেন? তারা যদি অপরাধী না হয়, তাদের ভিতরে যদি গিল্টি না থাকে, তাহলে সেটা পরিষ্কার করতে বলবে কেন আলবি? এবং তারা তো একটা জিনিসের জন্য প্রথমেই ধরা যে ক্রাইম সিন নষ্ট করছে, একটা অ্যাকশন হয়ে যাবে, একটা কিছু হয়েছে, নিশ্চয়ই কোনো কিছু ছিল এই জন্য ক্রাইম সিন নষ্ট করছে। সো ক্রাইম সিন নষ্ট করার জন্য। আর 2টা মডেল হচ্ছে ওখানে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরাটা কোথায়? সিসি ক্যামেরাটা অফ, সিসি ক্যামেরাতে অনেক কিছু প্রুফ হয়ে যাবে। সিসি ক্যামেরা অফ ছিল। সুতরাং তদন্তকারী অফিসার যদি সিসি ক্যামেরাটা কালেক্ট করে করে, আরেকটা হলো যে মোবাইলটা যেটা ছিল ইকরার, এটা তো থানার কাছে আছে, তো ইকরার পাসওয়ার্ডটা হয়তো বা তার ছেলে জানে, অথবা ওই যে তাদের বান্ধবীর কাছে অথবা দিয়ে রেখেছিল, যে কোনো কারণে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে যেন মানে তাকে লক খুঁজতে পারে। তাহলে পুলিশ এটা আমাদেরকে বলছিল যে লকটা খোলার ব্যবস্থা করার জন্য, তাহলে তো তারা এটা খুলতে পারে, ওখানে দেখতে পারে, অনেক কিছু আছে, অথবা মোবাইলে অনেক প্রুফ থাকবে। তো সুতরাং
মামা আমি আমরা- আরেকটা কথা বলবো আপনাকে, যে ইকরা আপু অনেক কষ্ট নিয়ে চলে গেছেন, সেটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি যাওয়ার পর ওনার দাফনে না আসলো আলবি, আবার একমাত্র ছেলেটাকেও আসতে দিল না আলবি, এটাকে কিভাবে দেখেন আপনি? বেসিক্যালি আসলে কেন সে আসলো না এটা সেই বলতে পারবে, হুম, বাট আমরা তার জন্য ওয়েট করেছি। হুম। আমাদেরকে আগের দিন ওই কুর্মিটোলা হসপিটালে যখন প্রথম ফোনটা আমিই পাই তার আলবির মার কাছ থেকে, হুম, যে ইকরা অসুস্থ হয়েছে, আমাকে বলছে যে সে ইকরা অসুস্থ হয়েছে, আমি আসলে তার কথা বুঝতে পারি নাই, তাকে কুর্মিটোলা নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা আসেন। হুম। তো আমি তখন তৎক্ষণাৎ ওখান থেকে বের হই, আমার বোন আর এক দুলাভাইকে নিয়ে তার গাড়িতে করে আমি কুর্মিটোলাতে যাই। তো আমাকে তখন তার ছোট ভাই ওখানে ছিল, তার কিছু ফ্রেন্ড সার্কেল আসছিল মনে হয়, তারা বলছে যে সে টিকিট করছে, যে কোনো সময় আসবে। তো ঠিক আছে, অল অ্যান্ড গুড, আসতে বলেন, হুম। আসুক, তারপরে দেখি কি ডিসিশন হয়। তো পরবর্তী সময়ে তারা বলল যে চেষ্টা করছে, আসবে আসবে আসবে, কিন্তু আমরা তো আর তাকে পাই নাই। তারপরে আমরা পরের দিন পোস্টমর্টমের জন্য করলাম। পোস্টমর্টমটা কিন্তু আমরা করতেও চাইনি, তারাই ইনফ্লুয়েন্স করছে পোস্টমর্টম করার জন্য। তো আমরা তখন দুই পরিবার মিলে ডিসিশন নিয়েছিলাম যে না, ঠিক আছে, তার আমাকে তার ছোট ভাই বলতেছিল যে আলবি বলছে যে পোস্টমর্টম না করলে কোনো সমস্যা নেই, নিয়ে যেতে পারবে। তো আমি সেই অনুযায়ী, যে আসলে যতটুকু বুঝছি, এইটা তো আত্মহত্যার প্ররোচনা, প্ররোচনার মাধ্যমে যদি ঘটে থাকে, সুইসাইডাল কোনো থাকে, তাহলে অথবা প্ররোচনার মাধ্যমে হয়েছে, এটা তো একদম কোনো ডাউট নাই। কিন্তু পরবর্তী সময় আসলে ওইখানে থাকা অবস্থাতে আমি কিছু ইনফরমেশন, তার যে অ্যাসিস্ট্যান্ট গুলোর স্টেটমেন্টের 2 রকমের স্টেটমেন্ট, তারপরে আরো কিছু বিষয় চলে আসার কারণে তখন কিন্তু আমরা পোস্টমর্টম করতে বাধ্য হই। কিন্তু তখন তারা ওখান থেকে, তার কিছু বন্ধু বান্ধব আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে যে না, কি দরকার, পোস্টমর্টম না করেই করে যায়। তো ওগুলো নিয়ে আসলে আমাদের আরো কিছু ডাউট আমাদের তৈরি সৃষ্টি হয়। হয়, হ্যাঁ, মনে এবং আছে। পরবর্তী সময় কিন্তু আমরা বাদ জোহর আমাদের পোস্টমর্টম জানাজা হওয়ার কথা ছিল, পরে এটা চেঞ্জ করে আবার 4টা দিছি, বলছে যে 1টার ফ্লাইটে আসবে। আমরা জানতে পারছি যে 1টার ফ্লাইটে নামবে, তো তখন আমরা এটাকে চেঞ্জ করে 4টায় দিছি। তারপরে বলছে 3টার ফ্লাইটে আসবে। তো 3টার ফ্লাইটে আসার কারণে তারপর আমরা বাদ আসর করে 5টার দিকে করছি, কিন্তু তারপরেও কেউ যোগাযোগ করে না, কেউ আসে নাই, বা কেউ বলেনি একবারও যে আপনারা থাকেন, আমরা আলবি এসে জানাজায় অংশগ্রহণ করবে, কেউ যোগাযোগ করে নেই। ওটা সিঙ্গেল পার্সন, তার ফ্যামিলি থেকে তার মা, তার ভাই, বা তার বন্ধু বান্ধব, বা আলবি নিজে, কেউ যোগাযোগ করে নাই। যোগাযোগ করে বলেও নাই যে ঠিক আছে, আমি না আসা পর্যন্ত কিন্তু দাফন করা যাবে না। তো এখন যেহেতু পোস্টমর্টম করার পর লাস্টের একটা স্বাভাবিকভাবে এক ধরনের হয়ে যাচ্ছে, তো আমাদেরকে এর থেকে যেখানে আমরা তাকে হিমাজে রেখেছে, প্লাস হলো আপনার ওই যে বাবর রোডে আল মার্কাজাল, যে এতে ওরা বলছে যে দ্রুত আপনারা করেন, দাফনের ব্যবস্থা করেন। তো তখন পরে আমরা আসলে সেই 1:45টার সময় ওখান থেকে রওনা করছি। তো তারপরেও তো অনেক সময় ছিল, নেপাল থেকে আসতে তার বেশি সময় লাগে না, সকালবেলা রওনা করলেও আসলে। এখন কেউ যদি অপরাধী হয়ে থাকে, তাহলে তো সে তার ভিতরে সেই গিল্টির কাজ করবে, তখন সে আসতে চাইবে না, সামনে আসতে চাইবে না, নানান অজুহাত দিবে। এখন দেশের জনগণ কি বলছে না বলছে, এটা তো জনগণের। যদি সে আসতে চাইতো, আমি প্রয়োজনে আমরা তাকে যে ধরনের প্রোটেকশন দেওয়া দরকার ছিল, সেই ধরনের প্রোটেকশন দিয়ে হলেও তার জানা যায় অংশগ্রহণ করার ব্যবস্থা করতাম তাকে। এরপরে বিচার যেভাবে চলবে, বিচার ব্যবস্থা সেভাবে চলবে। আমরা এমন কোনো পরিবার না, এমন কোনো অবস্থা আমাদের না যে আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ডে যুক্ত হইব, যে তাকে জানাজা আসতে দেবো না বা তাকে দাফন করতে না। হ্যাঁ, জানাজা পর্যন্ত এবং ঢাকা পৌঁছানোর পর্যন্ত তাকে আমরা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করতাম। এটা আমাদের কোনো, এটা নিয়ে কোনো ডাউট ছিল না। এরপরে যদি সে দোষী সাব্যস্ত হয়, তার যদি বিচার দেশের আদালতে সে দোষী সাব্যস্ত হয়, তারা বিচার হবে। বাট জানাজায় সে আসতে চাইলে, দাফনে অংশগ্রহণ করতে চাইলে আমরা সেটা তাকে ব্যবস্থা করতাম, কিন্তু সে তো আসে নাই। এবং কি হন ইকরাফুর আপনি সম্পর্কে? হ্যাঁ, মামা হন? মামা সাত বোনের মেয়ে, ছেলে, ও সাত বোনের মেয়েরা। এটা কি ওনাদের পারিবারিক কবরস্থান? কান্দা এটা পারিবারিক, মানে ওনার নানাদের পারিবারিক কবরস্থান? পারিবারিক কবরস্থান। ওনাদেরকে মানে আত্মীয় স্বজনদেরকে কবর দেওয়া হয়? এই তো 2 দিন আগে আমার চাষি মারা গেল, তার 2 দিন আগে মারা গেল চাষি, ওই যে কবর। এখন এইখানে আসলে কি বলবো, চিরনিদ্রায় শায়িত ইকরা আপু আসলে অনেক অভিমান নিয়ে উনি চলে গেছেন, এটাই তো না কবর? হয় রে। এবং ওনার
জীবন সেভাবে হিসাব করলে আসলে একটা ছোট ছেলে, আরো অনেক কিছু পাওয়ার ছিল, আসলে সবকিছু শেষ হয়ে গেল। আসলে এটা আমরা যতটুকু আপনারা আমার থেকে আরো ভালো জানেন। আজকে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।